আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসের বৈশিষ্ট্য নিয়ে এখনো অন্ধকারী বিজ্ঞানীরা ভ্যাকসিন না আসা পর্যন্ত সামাজিক দূরত্ব নিশ্চিত ও আচরণে পরিবর্তন আনার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। করোনা পরিস্থিতির মধ্যে আরো বেপরোয়া সুন্দরবনের শিকারীরা বনরক্ষীদের টহল ঝিমিয়ে পড়ার সুযোগে অবাধে চলছে হরিণ নিধন। করোনায় বিশ্বে প্রাণহানি 4,39,000 ছাড়িয়েছে। আক্রান্ত 81,000-এর উপরে। ডায়াবেটিস ও হৃদরোগীরা সর্বোচ্চ ঝুঁকিতে জানিয়েছে সিডিসি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। করোনা ভাইরাসের চরিত্র ও বৈশিষ্ট্য নিয়ে এখনো অন্ধকারের স্বাস্থ্য বিজ্ঞানীরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার ফেরদৌসী কাদরি বলেছেন, ভ্যাকসিন না আসা পর্যন্ত হাত ধোয়া আর সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি আচরণে পরিবর্তন আনতে হবে। পাশাপাশি মানুষ সুস্থ হচ্ছে যেসব ওষুধে সেগুলো ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। সারা পৃথিবী এখন যুদ্ধ করছে অভিন্ন এক শত্রু করোনা ভাইরাসের বিরুদ্ধে। মাত্র 5 মাসে আবিষ্কৃত 138টির মতো ভ্যাকসিন এখনও রয়েছে পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে। তাই করোনা প্রতিরোধের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। সবাই চিন্তিত এই ব্যাপারে, নির্মূল করতে পারবো না, প্রতিরোধ করতে পারবো কিভাবে, আমরা কন্ট্রোল করতে পারবো, ঠিক না? আমরা কিছুই জানি না এই রোগের সম্বন্ধে। আমরা আগে জানতাম যে শীতের পরে গরম আসলে রোগটা কমে যাবে, হচ্ছে না, ঠিক না? এবং আমরা জানতাম যে অন্যান্য ফ্লু যেগুলো হয় সেগুলো তো কিছুদিনের ঝুঁকি থাকার পর চলে যায়, কিন্তু কোভিড-19 একেবারে অন্যরকম এবং ব্যতিক্রম, অনেক ব্যতিক্রম আছে এখানে। তার জন্য আমরা কিছুই বলতে পারবো না, আমরা কন্ট্রোল করার চেষ্টা করব। শুধু আমরা আরেকজনের উপর দায়িত্বটা ফেলতে পারবো না। আমি নিজে যদি সাবধান না থাকি তাহলে আমি আরেকজনকে কি করে শেখাবো? আমরা নিজেরা সাবধান থাকবো, সব কিছু অবলম্বন করব, তখনই আমরা দেশকেও সাহায্য করতে পারবো, নিজেকে সাহায্য করতে পারবো। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার ফেরদৌসী কাদরি আশাবাদী, হাম, পোলিও, হেপাটাইটিসের মতো জটিল রোগের ভ্যাকসিনের মতো করোনার ভ্যাকসিনও আবিষ্কার হবে। সে পর্যন্ত অপেক্ষার পাশাপাশি যেসব নতুন ওষুধ আসছে সেগুলো প্রমাণ সাপেক্ষে ব্যবহারের পক্ষে তিনি। নতুন নতুন ড্রাগ, যেখানে যে ড্রাগগুলো আমরা ইউজ করলে লোকজনের মৃত্যু হার কমাতে পারবো, আরও কমাতে পারবো, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করতে পারবো, সব দিক দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে এবং বিহেভিয়ার, আমাদের আচরণ বদলাতে হবে সবসময়ের জন্য। আমার মনে হয় না কোভিড-19 সহজে চলে যাবে পৃথিবীর মুখ থেকে। অবশ্য এখনো কোনো ওষুধকে করোনার জন্য ব্যবহারের অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্বাধীন গবেষকরা বেশ কয়েকটা ওষুধকে করোনার চিকিৎসায় কার্যকরী বলে মত দিয়েছেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করাটাকেই করোনা থেকে রক্ষার সর্বোত্তম উপায় বলে স্বীকার করেছেন তারা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় মানুষের মধ্যে দুশ্চিন্তা বাড়লেও রোজগারের প্রয়োজনে অনেকেই বের হতে হচ্ছে বাইরে। এদিকে রেড জোনগুলোতে পর্যায়ক্রমে লকডাউন বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। এ বিষয়ে জানতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াদ তালুকদার। রিয়াদ, রাজধানীর সড়কে মানুষ ও যানবাহনের উপস্থিতি কেমন দেখছেন? রেড জোনে লকডাউনের বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়াই বাকি। জি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি যে কোভিড-19 সেই জন্য যে কারিগরি পরামর্শক কমিটি গঠন করা হয়েছিল সেটি কিন্তু সরকারের কাছে বেশ কয়েকটি প্রস্তাবনা দিয়েছে। বিশেষ করে জোনিং সিস্টেমের যে বিষয়টি আলোচিত হচ্ছে এবং আলোচনায় এসছে, সেই জোনিং সিস্টেমের বিষয় কিন্তু যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেটি কিন্তু সরকারের কাছে দেওয়া হয়েছে। সরকার কিন্তু এখন পর্যন্ত সেটি পর্যালোচনায় রেখেছে এবং কী ধরনের ব্যবস্থা নেবে সেই ব্যবস্থার উপর এখন পর্যন্ত সরকার কী ধরনের সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের উপর বিষয়টি দাঁড়িয়ে আছে। তো এই প্রস্তাবনায় বলা হয়েছে যে যেসব এলাকায় সংক্রমণের ঝুঁকি বেশি রয়েছে সেসব এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হবে। তবে রেড জোন ঘোষণা করার পর সরকারিভাবে বা জনগণের চলাফেরার জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়টি কিন্তু এখনও যেহেতু সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি, তো এখন পর্যন্ত বলা যায় যে সেই
সে বিষয়ে সরকার এখনও কাজ করছে। আর আরেকটি বিষয় যে আমরা আশেপাশে যে জোনিং সিস্টেমের বিষয়ে জনসাধারণের সাথে কথা বলেছি, তারা বলছে যে এখন পর্যন্ত যেহেতু সিদ্ধান্ত আসেনি, তো সিদ্ধান্ত আসার পরেই তারা সেই বিষয়টি বিবেচনা করবে। এবং পরামর্শক কমিটি কিন্তু আরও কয়েকটি সিদ্ধান্ত দিয়েছে, দুঃখিত, পরামর্শক কমিটি কিন্তু আরও কয়েকটি প্রস্তাবনা দিয়েছে যে চিকিৎসা করতে গিয়ে চিকিৎসকরাও কিন্তু আক্রান্ত হচ্ছে, সেই আক্রান্তর হাত থেকে রুখতে এবং চিকিৎসকদের জন্য আলাদা একটি হাসপাতালের ব্যবস্থা করা হয়। এবং আরেকটি বিষয় যে প্রতিনিয়ত কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে এবং পরীক্ষার নমুনা সংগ্রহের সংখ্যাও বাড়ছে, তো নমুনা সংগ্রহের ফলাফল যেন তাড়াতাড়ি পাওয়া যায় সে বিষয়েও আরও কার্যকর হওয়ার জন্য প্রস্তাবনা কমিটি প্রস্তাব দিয়েছে। আর আরেকটি বিষয় যে আমরা ধন্যবাদ রিয়াদ, পরবর্তীতে আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করব। করোনা পরিস্থিতির মধ্যে আরও বেপরোয়া সুন্দরবনের হরিণ শিকারীরা। করোনা আতঙ্কে বনরক্ষীদের টহল কিছুটা ঝিমিয়ে পড়ার সুযোগ নিয়ে অবাধে চলছে হরিণ নিধন। এতে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবিদরা। বন বিভাগ বলছে অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বাগেরহাট থেকে মাসুদুল হকের রিপোর্ট। সুন্দরবনের প্রাণীদের মধ্যে অন্যতম মায়াবী চিত্রা হরিণ। বিগত কয়েক বছরে বন বিভাগের ব্যাপক নজরদারির কারণে সুন্দরবনের হরিণ শিকার অনেকটা কমে যায়, কিন্তু করোনা পরিস্থিতিতে বনরক্ষীদের টহল কিছুটা ঝিমিয়ে পড়ায় বনের ভেতরে হরিণ নিধনে নেমেছে সংঘবদ্ধ কয়েকটি চক্র। তারা বনের সংরক্ষিত অভয়ারণ্যে ঢুকে ফাঁদ পেতে হরিণ শিকার করে মাংস বিক্রি করছে, পাচার করছে জ্যান্ত হরিণও। এক মাসে অন্তত অর্ধশত হরিণ শিকার করা হয়েছে, যদিও বনরক্ষীরা বলছেন শিকারীদের কঠোরভাবে দমন করা হচ্ছে। করোনা ভাইরাসের জন্য হয়তো কোনো ফরেস্ট এবং যারা পাহারাদার একটু কম আছে, যার জন্য ওরা একটু বাড়ছে। আগের চোরারা একটু বেশি বাড়ছে, ওদের সাথে আরো কিছু জোর হয়েছে। এইভাবে যদি দিনের পর দিন শিকার হতে থাকে হরিণগুলা, তাহলে তো সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। সুন্দরবনের প্রকৃত সৌন্দর্য হরিণের মাধ্যমে, হরিণের বিচরণের কারণে সুন্দরবন অনেক সুন্দর লাগে। তাই যারা এই হরিণ শিকার করছে এদের কঠোর শাস্তির আওতায় আনা হোক। আমরা বন বিভাগের প্রতিটা কর্মী বনের সংরক্ষণের জন্য 24 ঘন্টা ডিউটি করে থাকি। তারপরে করোনা আসার জন্য মানুষ এখন অনেকে লোকা রয়ে গেছে, সন্দেহ হচ্ছে যেন এরকম যে কোনো মুহূর্তে বন ঢুকতে পারে, বন অপরাধ করতে পারে। এই জন্য আমরা 24 ঘন্টায় আমরা ডিউটি করতেছি যেন কোনো বন্যপ্রাণী করে ক্ষতিগ্রস্ত না হয়। হরিণ শিকার বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ চান পরিবেশবিদরা। বন বিভাগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করব কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য, যাতে আমরা এই বাঘ হরিণ শিকারের মতো অপতৎপরতা বন্ধ করতে পারি। বনের ভেতরে টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বন কর্মকর্তা। ভাবছে হয়তো বন বিভাগ করোনার সময় অত টহল কম করবে, তারা তৎপর মানে সুন্দরবন হরিণ শিকারের জন্য প্রবেশ করছিল, কিন্তু আমাদের লোকজন তাদেরকে যথাসময়ে গ্রেপ্তার করছে এবং কোনো হরিণ শিকার করতে তারা পারে নাই। বনজ সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ না থাকলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। বাংলাভিশন নিউজ ডেস্ক। করোনা মহামারীতে বিশ্বে প্রাণহানি 4,39,000 ছাড়িয়েছে। আক্রান্ত 81,000-এর উপরে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 42,13,000-এর বেশি মানুষ। এদিকে ডায়াবেটিস ও হৃদরোগীরা করোনায় আক্রান্ত ও মৃত্যুর সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় বিভাগ সিডিসি। করোনায় আক্রান্ত ও মৃত্যুর প্রাত্যহিক তালিকায় গেল কয়েকদিনের ধারাবাহিকতায় সোমবারও শীর্ষে ছিল ব্রাজিল। মারা যান কমপক্ষে 729 জন। এতে ব্রাজিলের মোট প্রাণহানি হয় 44,118 জনের। নতুন 23,674 জন সহ মোট আক্রান্তের সংখ্যা 8,91,000-এর উপরে। আরও 425 জন মারা যাওয়ায় যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি 1,18,283 জন পৌঁছেছে। আর আক্রান্ত 21,83,000-এর কাছাকাছি। নতুন করে ভারতে 395 জন, মেক্সিকোতে 269, রাশিয়ায় 143, ইরানে 113, যুক্তরাজ্যে 38, ফ্রান্সে 29 ও ইতালিতে 26 জন মারা গেছে। আক্রান্ত ও মৃত্যু তালিকায় শূন্যে নেমে আসা নিউজিল্যান্ডে নতুন করে যুক্তরাজ্য ফেরত 2 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। টানা 16তম দিনের মতো কেউ মারা যায়নি খুব নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া স্পেনে। আর মৃতের সংখ্যা 1,000 ছাড়িয়েছে সৌদি আরবে। এদিকে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় বিভাগ সিডিসির নয়া প্রতিবেদনে জানানো হয়েছে করোনা সংক্রমণের 6 গুণ বেশি ঝুঁকিতে রয়েছেন ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্তরা। অন্যদের তুলনায় তাদের করোনায় মৃত্যুর ঝুঁকি 12 গুণ বেশি বলেও সতর্ক করা হয়েছে। নাটোরের হেল্প সোসাইটি নামে ভুয়া এনজিও খুলে গ্রাহকদের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও মালিক কামরুল। টাকা পাবে কিনা এই শঙ্কায় হতাশ গ্রাহকরা ভিড় জমাচ্ছে তার বাড়িতে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের।
নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের গ্রাম মাঝ দীঘা। 7-8 বছর থেকে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত এই গ্রামের যুবক কামরুল 2012 সালে হেল্প সোসাইটি নাম দিয়ে শুরু করেন এনজিওর কার্যক্রম। কর্মচারী নিয়োগ দিয়ে ক্ষুদ্র ঋণ প্রদানের নামে সঞ্চয় সংগ্রহ এবং বিভিন্ন মেয়াদি ফিক্সড ডিপোজিট প্রকল্পের নামে টাকা নিতে থাকেন লোকজনের কাছ থেকে। কিন্তু হঠাৎই উধাও হয়ে যায় কামরুল। গ্রাহকরা দেখেন অফিসের তালা, ফোনও বন্ধ। আমি একজন দোকানদার। আমি 2 বছর আগে এখানে সমিতিতে ভর্তি হয়েছি এবং সঞ্চয় দিছি 40,500 টাকা জমা দিছি। যে বলেছে যে আমি লকডাউনের পরে লোন দিবি, 2,500 টাকা সঞ্চয় লিছে, আমার ভোটার আইডি কার্ড, 3 কপি ছবি, এগুলো সবকিছু নিয়ে আসছে। আমরা খেয়ে না খেয়ে এই টাকাগুলো দিছি, এখন শুনতেছি যে সে পালাইছে। অভিযুক্ত কামরুলকে ব্যবসায়ী হিসেবেই চেনেন বাড়ির মালিক। আমরা এই বাসাটা এক সাইড 2 রুম ভাড়া দিছিলাম। সে প্রথমে চাউলের কিস্তি শুরু করেছিল, তারপরে ফার্নিচার, পরে ডেলি কালেকশন। এখন নিচে কি না নিচে এটা তো আমরা জানি না। তবে কামরুলের ব্যবসা বাণিজ্য সম্পর্কে তেমন একটা জানা নেই পরিবার বা প্রতিবেশী কারোরই। ইচ্ছা করে গেল মানুষের ক্ষতি করে, না না ছেলে কোনো ক্ষতি পেলো, এটা তো এখন আমার এই লোকজন আসছে, আমি যদি চলে যেতে চাইছি মানুষের কাছে আপনি পলাচ্ছেন। তারা বলতেছে যে ঝলমলি থেকে আসছে, আমাদের সমিতি এখন এনজিও করছে, এনজিও থেকে টাকা লিছে, 1 লক্ষ টাকা দিবে, 5,000 টাকা সঞ্চয় লিছে, আর এবং 2 লাখ টাকা দিলে 10,000 টাকা সঞ্চয় লিছে। এইভাবে তার কর্মী দিয়ে টাকা উঠেছে, 12 থেকে 14 লাখ টাকা উঠে হয়েছে। ইউএনও বলেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এখানে একটা সমবায় সমিতি সে খুলেছে এবং একটি এনজিও, কিন্তু আমার অফিস থেকে সমবায় সমিতিটা হলো রেজিস্ট্রেশন দিয়েছে, কিন্তু দেখা যায় ওটার কাজ দিয়েছিল নভেম্বর মাসে, যেটা আমি জানতে পেরেছি এখনও তার কার্যক্রম ওইভাবে শুনে নাই। কিন্তু বর্ষা নামে একটা হেলথ সোসাইটি নামে একটা এনজিও সে 7 বছর আগে থেকে শুরু করেছিল। সমাজসেবার কার্যালয়ে জানতে পারে যে সেখান থেকে কোনো রেজিস্ট্রেশন দেওয়া হয় না। নিজেদের টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দিনাজপুরের বিরামপুরে হোমিওপ্যাথি ওষুধ ব্যবসার আড়ালে চলছে রেকটিফাইড স্পিরিটের রমরমা ব্যবসা। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা মাদকাসক্তদের কাছে অবাধে বিক্রি করছে রেকটিফাইড স্পিরিট। এসব স্পিরিট খেয়ে মারাও যাচ্ছেন অনেকে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ব্যবসা চললেও প্রশাসন নীরব। বলছে একই কথা, মাদকের বিরুদ্ধে তারা অনড় অবস্থানে। বিষাক্ত স্পিরিট পান করে সম্প্রতি দিনাজপুরের বিরামপুরে একই দিনে 10 জনের মৃত্যু হয়। নড়েচড়ে বসে প্রশাসন। কোথায় এর উৎস? শুরু হয় অভিযান। সন্ধান মেলে কয়েকটি হোমিও চিকিৎসালয়ে। স্থানীয় সরকার হোমিও হল থেকেই জব্দ করা হয় 1104 বোতল রেকটিফাইড স্পিরিট। দিনাজপুরের বিরামপুর উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় গড়ে উঠেছে এমন অসংখ্য হোমিওপ্যাথি চিকিৎসালয়। সনদবিহীন এসব হোমিও চিকিৎসার আড়ালে চলছে মাদকাসক্তদের কাছে রেকটিফাইড স্পিরিট বিক্রি। এখানে তথাকথিত কিছু হোমিওপ্যাথি ডাক্তার আছে, তারা হোমিওপ্যাথি সাইনবোর্ড করে তারা এই স্পিডে ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। প্রশাসন সবাই জানে কারা প্রকৃত চিকিৎসক আর কারা হলো এখন দেখা যায় যে যারা প্রশাসনকে টাকা পয়সা দেয়, অন্য কিছু দেয়, তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় চলছে এই স্পিরিটের ব্যবসা। এই হোমিওপ্যাথি দোকানদাররা এরা এই নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানকে উন্নত করার জন্য, নিজে লাভবান হওয়ার জন্য এই কাজটা করতেছে। এই ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি করতে হবে। এর পাশাপাশি বিরামপুরে একটা মদের ভাটি আছে একদম লোকালের মধ্যে, এই মদের ভাটিটাও উঠার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেননি বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান। তবে ইউএনও বলছেন যে কোনো মাদকের বিরুদ্ধেই সোচ্চার তারা। যেদিন আমাদের রোগী মারা গেল সেদিন একজন হোমিও চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরে আমরা যে অভিযানটি করেছি সেটি আসলে আমরা হোমিও ওষুধের দোকান এবং গোডাউন থেকে পরিত্যক্ত অবস্থায় পেয়েছি এবং মামলা করা হয়েছে। হোমিওপ্যাথি চিকিৎসার আড়ালে চলা অবৈধ স্পিরিট বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে গাইবান্ধার করতোয়া নদী। পানির প্রবাহ না থাকায় প্রতি বছর সংকীর্ণ হওয়া নদীটি এখন ক্ষীণধারায় প্রভাবিত হচ্ছে। দূষিত হচ্ছে পরিবেশ, মরছে জলজ প্রাণী। নদী রক্ষায় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা। এক সময়ের খরস্রোতা করতোয়া এখন মরা নদী, শহরের সব ময়লা আবর্জনার ভাগাড়। অথচ করতোয়াকে ঘিরেই গড়ে উঠেছিল
গাইবান্ধার ব্যবসায়িক শহর গোবিন্দগঞ্জ। পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতা আর এক শ্রেণী মানুষের দৌরাত্ম্যে সেই নদী এখন মরতে বসেছে। জঙ্গলে জন্য কেউ স্নান করতে পারে না, এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। কোনো কমিশন এখন আমরা নিজেরাই পরিষ্কার করে দিই, যখন বন্যা আসে তো নিজেরাই ঠেলে ঠুলে বাই করে দিই। দূষণা দুর্গন্ধে নিশ্চিহ্ন হয়ে গেছে করতোয়ার প্রায় 60 প্রজাতির জলজ প্রাণী। স্বচ্ছ পানির রং হয়েছে ধূসর। সেচ কাজেও আসছে না এই পানি। হাটের ডাস্টবিন নিয়ে এসে ফেলে দেয়, হাটের পেশাব পায়খানা সেগুলো ড্রেন করে বার করে দেয় এই নদীতে। আমাদের এখানে কোনো ভালো পানি নাই। আমরা এই নদীতে গোসল করছিলাম, কাপড় ধুচ্ছিলাম, নামাজের রজু করেছিলাম, থাল খোরা মানজিচ্ছিলাম। আমাদের এখন সেটা বন্ধ হয়ে গেছে। বন্যা থেকে শহর রক্ষায় গাইবান্ধার চাঁদপুর খোলসি এলাকায় নদীর বুকে একটি স্লুইস গেট নির্মাণের পর থেকেই শুরু হয়েছে করতোয়ার মরণদশা। নদীর এই সংকটের অবসান চায় নাগরিক সমাজ। আমরা দাবি করি আজকে সরকারের কাছে এই করতোয়াকে খনন করতে হবে এবং যারা মিল কারখানা স্থাপন করছে, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা তৈরি করছে, সেটা বন্ধ করতে হবে। পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। তা আমার জানা মতে এটা সংশ্লিষ্ট বিভাগ এটা অলরেডি খননের জন্য উচ্চ পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে এটা অনুমোদন পর্যায়ে রয়েছে এবং তড়িৎ গতিতে কাজ শুরু হবে বলে আমি বিশ্বাস করি। করোনা ভাইরাসের কারণে হয়তো এটা কাজের একটু স্থবির হয়ে গেছে। এখনই খনন সহ দূষণ রোধে কাজ শুরু না করলে কালক্রমে গাইবান্ধার মানচিত্র থেকে বিলীন হবে করতোয়া, এমনই শঙ্কা পরিবেশবিদদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, ছিল এখনকার মতো পর সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।